নমস্কার, শুরু করছি বাংলা বলছে। শীর্ষ আদালতকে নিয়ে, বিচার ব্যবস্থাকে নিয়ে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার বক্তব্য, সংবিধানের 142 ধারাকে কাজে লাগিয়ে নিউক্লিয়ার মিসাইল ছুটছে সুপ্রিম কোর্ট। আমরা অতীতেও দেখেছি যে একদিকে সংসদ অর্থাৎ লেজিসলেচার এবং আরেকদিকে জুডিশিয়ারি বিচার বিভাগ, তার মধ্যে একাধিক সময় একটা সংঘাতের বাতাবরণ সামনে এসেছে, কিন্তু সমস্ত নজিরকে পিছনে ফেলে দিয়েছে এবারের এই তিক্ততা। উপরাষ্ট্রপতির এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠেছে বিতর্কের ঝড়। আর এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলছেন যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে ওয়াকফ আইন এবং ওয়াকফ আইনের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তে আমরা যে প্রতিবাদ বিক্ষোভ দেখছি, বেশ কিছু অনভিপ্রেত ঘটনা দেখছি, তার পরিপ্রেক্ষিতে নিশিকান্ত দুবে বলছেন যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জন্য দায়ী নাকি স্বয়ং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির পক্ষ থেকে রয়েছেন অভ্র সেন, বামেদের তরফ থেকে রয়েছেন সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন আইনজীবী শামীম আহমেদ এবং কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। Article 142 has become a nuclear missile against democratic forces. সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে রায় দিয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি 10টি বিল আটকে বসে থাকার জন্য তাকে তোপ দেগে সুপ্রিম কোর্ট বলেছিল, রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতিকে পাঠালে তাকেও 3 মাসের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। উপরাষ্ট্রপতি প্রশ্ন তুলেছিলেন, রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার এখতিয়ার কি সুপ্রিম কোর্টের রয়েছে? সুপ্রিম কোর্টকে সুপার পার্লামেন্ট তকমা দিয়ে উপরাষ্ট্রপতি বৃহস্পতিবার বলেছিলেন, সংবিধানের 142তম অনুচ্ছেদে দেওয়া সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সমান হয়ে উঠেছে। ধনখড়ের মন্তব্যে বিতর্ক, সরগরম জাতীয় রাজনীতি। ধনখড়ের এই মন্তব্যের পর সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীদের প্রশ্ন, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তি যার রাজ্যসভা পরিচালনা ছাড়া আর কোনো কাজ নেই, তার সুপ্রিম কোর্টের রায়ে প্রশ্ন তোলার কি এখতিয়ার রয়েছে? বিরোধী শিবির ও আইনজীবীদের অভিযোগ, এর আগে অন্য কোনো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে এমন রাজনৈতিক মন্তব্য করতে দেখা যায়নি। जानबूझकर अलग अलग आवाजें आ रही हैं और सुप्रीम कोर्ट को निशाना बनाया जा रहा है, क्योंकि सुप्रीम कोर्ट कई मुद्दों पर कहा है कि जो सरकार ने किया है वो गैर संवैधानिक। রাষ্ট্রপতি এবং রাজ্যপাল হলেন নামমাত্র প্রধান, কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে পাল্টা নিশানা করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। The president acts on the aid and advice of the council of ministers. वो बात सरकार, केंद्र सरकार पे जाती है, केंद्र सरकार के काउंसिल ऑफ मिनिस्टर्स पे जाती है। वो एडवाइस करते हैं प्रेसिडेंट को कि क्या करना है। ये प्रेसिडेंट का कोई व्यक्तिगत हक नहीं है, ये धनखड़ जी को मालूम होना चाहिए। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মন্তব্যে অনুপ্রাণিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তার দাবি, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট নিজের সীমা অতিক্রম করছে। ওয়াকফ বিতর্কের প্রেক্ষিতে সম্প্রতি দেশের কিছু অংশে ঘটে চলা অস্থিরতার জন্য প্রধান বিচারপতিকেই দায়ী করেছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेवार है। सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है। It is not a question of distancing the party from him, but taking action against him. That is what is required today. Take action against a man who dares to make communal comments against the Supreme Court of India, against the former Chief Election Commissioner of India, attacking the Constitution of India.
সংশোধিত আইন সংক্রান্ত মামলায় কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি বিজেপিকে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি না হলেও নিশিকান্ত বিজেপির গুরুত্বপূর্ণ মুখ। রাজনৈতিক মহলের মতে সুপ্রিম কোর্টকে চাপে রাখতেই বিজেপি এ যাত্রায়ও নিশিকান্তকে কাজে লাগাতে চাইছে। বিরোধীরা ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। নিয়মের ত্রুটি দেখিয়ে তা খারিজ করে দেওয়া হয়। ফের প্রস্তাব আনা হবে বলে সিদ্ধান্ত হলেও সংসদে বাজেট অধিবেশনের সময় জগদীপ ধনখড়ের অসুস্থতার জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়নি। আইনজীবী মহলের মতে সুপ্রিম কোর্টকে ভয় পাচ্ছে কেন্দ্র, তাই উপরাষ্ট্রপতি 142 নম্বর অনুচ্ছেদটিকে মিসাইলের মতো দেখছেন। গোটা বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা প্রশ্ন তুলছে যে পরোক্ষভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভাও কি ধনখড়ের এই বক্তব্যের পাশে। কলকাতা টিভি। আমি প্রথমে কাকলিদির কাছেই যাব। কাকলিদি, আমরা দেখেছি এ রাজ্যে রাজ্যপাল থাকাকালীন রাজ্যপাল সংঘাত শিরোনাম হয়ে ওঠাটা প্রায় দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, যিনি এখন উপরাষ্ট্রপতি, তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আপনারা বারবার প্রশ্ন তুলেছিলেন। এবার উপরাষ্ট্রপতি পদে থেকে জগদীপ ধনখড় তিনি সরাসরি যে ভাষায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অভিযোগে শান দিচ্ছেন, বলছেন যে নিউক্লিয়ার মিসাইল ছুটছে সুপ্রিম কোর্ট এবং 142 ধারা প্রয়োগ করে সুপার পার্লামেন্ট হয়ে উঠছে। দেখুন, প্রথমেই বিষয়টা হচ্ছে এই ভদ্রলোক জগদীপ ধনখড়জি, ওনার কিন্তু একটা অনধিকার চর্চা করার স্বভাব আছে। আপনি যেটা বললেন যে উনি যখন রাজ্যপাল ছিলেন আমাদের রাজ্যে, প্রতিটা বিষয়ে উনি মন্তব্য করতে ভালোবাসতেন এবং সেটা যতদূর মনে হয় যে মিডিয়া টাইমের জন্য, ওনার নিজের প্রচারের জন্য, এবং সেই প্রচারটা করতে করতে উনি গিয়ে ওই চেয়ারে বসেছেন রাজ্যসভার চেয়ারম্যান, ভারতবর্ষের এখন উপরাষ্ট্রপতি। সেই জায়গা থেকে তার যে আলংকরিক পোস্ট, এই পোস্টটায় কিন্তু একটা আইনসভার যে আইন প্রণয়ন হচ্ছে এবং সেটা নিয়ে যে উক্তিটা করেছে মহামান্য উচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ওনার কোনো অধিকার নেই ধনখড়জির এইটাকে নিয়ে এরকম ভাবে কথা বলার। এটা অনধিকার চর্চা এবং এটা সম্পূর্ণভাবে অনভিপ্রেত। বিচারালয়কে উনি অবমাননা করছেন। কন্টেম্পট অফ কোর্টের মামলায় ওনাকে কিন্তু আমরা বলতে পারি যে ওনার ইস্তফা দেওয়া উচিত। কেননা একটা ওই চেয়ারে বসে, যে চেয়ার থেকে ওনার আইন মেনে, আমাদের সংবিধান মেনে রাজ্যসভা পরিচালনা করার কথা, সেই চেয়ারে বসে তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করার জন্য ওনার কিন্তু ওই চেয়ারে বসার অধিকারটা উনি হারাচ্ছেন। 142 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের যে স্পেশাল পাওয়ার আছে, তাতে তারা এটা করতেই পারেন, তাদের যা মনে হয়েছে সেই মতন। তার উপরে উক্তি করার কোনো অধিকার ধনখড়জির নেই। আমি আসবো কাকলিদি আপনার কাছে, আমি অভ্রর কাছে এখানেই আসবো যে অভ্র, সেই জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি, তিনি নিউক্লিয়ার মিসাইল ছুটছে সুপ্রিম কোর্ট এরকম অভিযোগ করছেন, বলছেন যে 142 ধারা প্রয়োগ করে সুপার পার্লামেন্ট হয়ে উঠছে। এবং এর সঙ্গে নিশিকান্ত দুবে, আমরা দেখেছি জেপি নাড্ডা, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি এর থেকে দলের দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন বৃন্দাকারা তো করলেন, যে দূরত্ব বজায় রাখাটা তো বড় কথা নয়। নিশিকান্ত দুবে, যাকে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বলছেন যে ধর্মযুদ্ধ, গৃহযুদ্ধ, তার দায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে? নাম্বার 1। নাম্বার 2, একজন প্রাক্তন নির্বাচন কমিশনার, তার সম্প্রদায়টা এখানে বিচার্য হয়ে যাচ্ছে, তিনি তাকে নিশানা করছেন। মৌপিয়াদি, আমার খুব ভালো লাগছে আজকে তৃণমূল কংগ্রেসের একজন নেত্রীর কাছ থেকে এত কথা শুনতে, কারণ তৃণমূল কংগ্রেসের যে সর্বোচ্চ স্তরের নেত্রী ছিলেন, উনি বোধহয় 5 লাখ টাকা কস্ট খেয়েছিলেন ক্যালকাটা হাইকোর্টকে অবমাননা করার জন্য। তারপর চ্যালেঞ্জ না করে চুপিসারে ওই 5 লাখ টাকা কস্টটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়েছিল। যাই হোক, তাদের এত বোধোদয় হয়েছে, সেই জন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু আপনি যে কথাটা বললেন নিশিকান্ত দুবে, আমি একদম ডিরেক্ট আসছি। নিশিকান্ত দুবে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য দল অনুমোদন করে না, ব্যবস্থা নিয়েছে, ক্যাটাগরিক্যালি অনুমোদন করে না। দাঁড়ান বলছি শুনুন না, আমাকে বলতে দিন। নাড্ডাজি নিজের স্টেটমেন্ট দিয়েছেন পরিষ্কার। নিশিকান্ত দুবে যেটা বলেছেন তার ব্যক্তিগত মতামত। দল, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, 3টে ব্রাঞ্চকেই কিন্তু সমতুল্য মনে করে এবং তাদের একদম সঠিক ইম্পর্টেন্স দেয়। এর বাইরে আর কোনো বক্তব্য হতে পারে না।
কিন্তু আমার কটা প্রশ্ন আছে, ক্যাটাগরিক্যাল প্রশ্ন আছে। চম্পাকম দোরাইরঞ্জন কেস 1951 সাল কি হয়েছিল? যা সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল, অর্ডিন্যান্স এনে, অ্যামেন্ডমেন্ট এনে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে কংগ্রেস সেটা রিভার্ট করেছিল। সরকারি প্রসাদের কেসে আবার 1951 সেম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিন্তু রিভার্ট করা হয়। গোলকনাথ কেস 1963-67 আবার সেম ভাবে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনা হয়, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পাল্টে দেয় কংগ্রেস। কেশবানন্দ ভারতী কেসের সময় কিন্তু 1973 এক জিনিস করা হয়। আর সাবানো কেস তো প্রত্যেকে জানে 1985 সাল, যেখানে সুপ্রিম কোর্ট যা ভার্ডিক্ট দেয় সেটা রাজীব গান্ধী দায়িত্ব সহকারে পাল্টে দেন সংসদে দাঁড়িয়ে। এবং প্রিভি পার্স কেস 1970 সালে একই কাণ্ড ঘটেছিল। তুমি যখন এতগুলো নিদর্শন দিলে, আমি শুধু এখানে একটা নিদর্শন দিই, সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণ আয়ারের নির্দেশে ইন্দিরা গান্ধীর সাংসদ পদ গিয়েছিল। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সাংসদ পদ যেমনি গিয়েছিল, তাহলে আপনাকে এটাও বলতে হবে এলাহাবাদ হাইকোর্টে যখন পরিষ্কার ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ফ্রডের অভিযোগ আসে এবং কনভিক্টেড অন ইন্দিরা গান্ধী, এবং বলা হয় যে উনি ইলেকশন ফ্রড করেছেন, উনি ইলেকশন লড়তে পারবেন না, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইমার্জেন্সি লাগু করেছিল কংগ্রেস আমাদের দেশে। তাহলে এটা বলতে হবে। আমি শেষ করিনি। আসলে সবকটা যে সবকটা স্তম্ভকে নিয়ন্ত্রণ করতে পারছো, এখনো পর্যন্ত জুডিশিয়ারিকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করতে পারছো না, সেটাই কাটা হয়ে দাঁড়াচ্ছে। এবং যে কারণে এই বিষয়গুলো করা হচ্ছে। দাঁড়ান না, আমাকে বলতে দিন। জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, কন্ট্রোল করার প্রশ্নই ওঠে না। আর কপিল সিবাল, যিনি বড় বড় জ্ঞান দিচ্ছিলেন, কপিল সিবাল 2022-এ কি বলেছিলেন? নো হোপ লেফট ইন সুপ্রিম কোর্ট। আমি একদম কোট করছি ওনার কথা। আমি তো মনে করি আগে যে আমি এতগুলো কোট করলাম তখন কলকাতা টিভি ছিল না, কিন্তু 2022-এ তো কলকাতা টিভি ছিল। আমি আশা করবো ফাইল থেকে মৌপিয়াদি একটা চিত্র বা এরকম একটা ভিডিও প্যাকেজ বার করে দেবেন যে কপিল সিবালের এই ধরনের মন্তব্যের পর কলকাতা টিভি একটা আলোচনা করেছিল এবং কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছিল সেটাও নিশ্চয়ই কংগ্রেসের প্রতিনিধি বলবেন। আমি জানতে চাই অভিষেক মনু সিংভি যখন কন্টেম্প্ট চার্জ খেলেন এবং সেটা নিয়ে কংগ্রেসের কি বক্তব্য ছিল এবং কলকাতা টিভি সেটা নিয়ে কোনো শো করেছিল কিনা আমি জানতে চাই। ডেফিনেটলি জুডিশিয়ারির ভূমিকা, এর আগেও আমি যেটা প্রথমেই বলছিলাম যে জুডিশিয়ারির অতি সক্রিয়তা নিয়ে স্বয়ং সোমনাথ চট্টোপাধ্যায় তিনি অত্যন্ত ভোকাল ছিলেন। যখন আমরা দেখেছি যে ক্যাশ ফর কোয়ারিজ নিয়ে যখন সাংসদদের ভবিষ্যৎ নির্ধারণের চর্চা চলছে, সেই সময় দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জি তিনি খুব স্পষ্ট একটা অবস্থান নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এটা একদম লেজিসলেচারই এটা স্থির করবে, এখানে সুপ্রিম কোর্টের বা আদালত জুডিশিয়ারির হস্তক্ষেপ সেটা বাঞ্ছনীয় নয়। শুধু তাই নয়, আমরা যখন 2013 সালে দেখেছি যখন টেন্টেড রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যখন নির্দেশ হচ্ছে, সেই সময় সেই সময় দাঁড়িয়ে বা বিচারপতি সৌমিত্র সেনের ইমপিচমেন্ট প্রশ্নে সেখানেও সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত স্পষ্ট ছিল। কাজে জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন থাকা আর জুডিশিয়ারিকে সুপ্রিম কোর্ট পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ছে আর ধর্মযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে। দাঁড়ান, আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও এটা গোলানোর মতো বিষয় নয়। জগদীপ ধনকর বিজেপির কেউ নন। আপনি আমাকে বিজেপির প্রতিনিধি হিসেবে জিজ্ঞেস করছেন। জগদীপ ধনকর কিন্তু একটা কনস্টিটিউশনাল। নিশিকান্ত দুবে বিজেপির কেউ? তাহলে ওইটা নিয়ে প্রশ্ন করুন, সেটার উত্তর নিশিকান্ত দুবে কি বিজেপির কেউ? বিজেপির এমপি, আমি সেটা স্বীকার করছি। জগদীপ ধনকর ডেফিনেটলি যখন রাজ্যপাল হয়েছেন, আমার বক্তব্য যখন পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হয়েছেন, টেকনিক্যালি তিনি বিজেপির কেউ নন, কিন্তু তার আগে তার একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। হ্যাঁ, তো তাতে কি আছে? নাম্বার 1 তাতে কি আছে? তার মানে আপনি কি আমাদের দেশের কনস্টিটিউশন মানেন না? আমাদের দেশের কনস্টিটিউশন যে কংগ্রেস তো মানে না, বুঝতে পারলাম। না, আমি স্থির করে দেব না, আমি জিজ্ঞেস করছি মৌপিয়াদি আপনাকে, কনস্টিটিউশন এই প্রভিশনগুলো দিয়েছে কিনা? আজকে কাকুলিদি ধরুন তৃণমূলের সদস্য, পরবর্তীকালে তৃণমূল যদি ওনাকে নমিনেট করে কোনো গভর্নরের পোস্টে, তখন আমি বলবো আমি বলে দিচ্ছি আমাদের নিদর্শন রয়েছে। একটা জিনিস সময় মনে রাখতে হবে অভ্র, এই সোমনাথ চট্টোপাধ্যায় যখন 2008 সালে যখন অনাস্থা ভোটের প্রসঙ্গ, যখন ইউপিএ 1 পড়ে যাওয়ার সম্ভাবনা, সেই রকম সময়ে দাঁড়িয়ে সোমনাথ চট্টোপাধ্যায় মনে করেছিলেন যে স্পিকারের পদটা দলের পদের ঊর্ধ্বে, দলীয় অবস্থানের ঊর্ধ্বে, এবং যে কারণে
তিনি স্টিক করেছিলেন তার অবস্থানে এবং সেই কারণে তাকে তার দলের কাছ থেকে পিউনিটিভ অ্যাকশনের মুখোমুখি হতে হয়। কাজে আইডিয়ালি তুমি যে সংবিধানের কথা বলছো, সংবিধান অনুসারে এটাই এক্সপেক্টেড যে যখন একটা সাংবিধানিক পদে কেউ বসবেন সেই সময় দাঁড়িয়ে তিনি সমস্ত রকম তার ইডিওলজির ঊর্ধ্বে উঠবেন। আমি ক্যাটাগরিক্যালি বলছি মৌপিয়াদি আপনি একদম ভুল বলছেন। আপনি কোন জায়গায় গুলিয়েছেন আমি বলে দিচ্ছি, সেটা করছেন জগদীপ ধনকর। কোন জায়গায় গুলিয়েছেন আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তিনি করছেন জগদীপ ধনকর করছেন সেটা। আপনি গুলিয়েছেন বা গোলানোর চেষ্টা করছেন, কোন জায়গাটা গোলাচ্ছেন আমি বলে দিচ্ছি, আমাকে কাইন্ডলি বলতে দিন, আমি রিকোয়েস্ট করছি। আপনি লোকসভার স্পিকারের কথা বললেন এবং জগদীপ ধনকর লোকসভার স্পিকার নয়, রাজ্যসভার। এইবার রাজ্যসভার স্পিকার কিভাবে সিলেক্টেড হন এবং লোকসভার স্পিকার কিভাবে ইলেক্টেড হন, দুটোর প্রক্রিয়া আলাদা। আপনি বলে দিতে পারেন না। রাজ্যসভার চেয়ারপারসন তিনি তার দলীয় অবস্থান বা দলীয় অবস্থান থাকতেই পারে না, কাজ করবেন। তিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার দলীয় অবস্থানের প্রশ্ন আসছে কোথা থেকে? তার ভূমিকা আমার কাছে এই বক্তব্য আপনি গুলিয়ে দিচ্ছেন কেন? আপনি গুলিয়ে দিচ্ছেন কেন? গোলাচ্ছ তুমি, গোলানোর চেষ্টা করছো, পারছো না। একদম গোলাচ্ছি না, আপনি পারছো না। আমি পারছি না, আপনি সেটা মানুষের উপর গোলানোর চেষ্টা করছো, পারছো না। হ্যাঁ ঠিক আছে, আমি পারছি না, আমি অক্ষম, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, আমাকে বলতে তো দিন। অক্ষম একটা মানুষকে বলতে দিন অ্যাট লিস্ট। জাস্টিস দীপক মিশ্রা, জাস্টিস রঞ্জন গগৈ, অরুণ মিশ্রা, ডিওয়াই চন্দ্রচূড়, আব্দুল নাজির, এরা কারা? এরা আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস ছিল। একের পর এক এদেরকে ক্রিটিসাইজ করেছে কংগ্রেস। তখন আপনারা কোথায় ছিলেন? এটা করা যায়? করা যায় না। আমি বলছি, সিপিএম এর কথাও বলছি, যখন এডিএম জাবলপুর কেসে 1976 সালে পরিষ্কার ক্রিটিসাইজ করা হলো সুপ্রিম কোর্ট ভার্ডিক্টকে, তখন সেই নিয়ে আপনারা তো একটা কথা বলেননি। অযোধ্যা ভার্ডিক্টে 2019 আমি এক লাইনে শেষ করছি। 2019 অযোধ্যা ভার্ডিক্টের সময় যখন ক্রিটিসাইজ করলো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, তখন আপনারা কোথায় ছিলেন? ইনফ্যাক্ট জাকিয়া জাফরি কেসে যখন ক্রিটিসাইজ করলো, তখন আপনারা কোথায় ছিলেন? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ক্রিটিসাইজ করাটা নিয়ে ভার্ডিক্ট ক্রিটিসাইজ করা এবং যেভাবে করা হচ্ছে, এক সেকেন্ড আমি কাকলিদি রেসপন্ড করতে চান। কাকলিদি, আমি বলছি যে একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, তার মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন কেস নিয়ে পাণ্ডিত্য দেখাবার তো কোনো জায়গাটা নয়। ওটা আমার উপর যে আসনে, সাংবিধানিক যে আসনে উনি যখন কথা বলেছেন, আমি বলিনি, ভারতীয় জনতা পার্টির স্বভাবটাই হচ্ছে ডিস্টার্ব করা। যার কথা আপনারা বললেন ঝাড়খণ্ডের সাংসদ সবসময় ডিস্টার্ব করে, ও সবসময় ডিস্টার্ব করে। সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর যে সময় থাকুক না থাকুক ডিস্টার্ব করে। আমি যেটা বলছি যে উনি কতগুলো নাম বললেন এবং কতগুলো বিচারপতির নাম বললেন যে তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে, কিন্তু সাংবিধানিক চেয়ারে বসে যখন উনি উপরাষ্ট্রপতি, উনি তখন কিন্তু কখনোই এই বিচারালয়ের যে কর্মপদ্ধতি সেটাকে ক্রিটিসাইজ করা মানে সংবিধানকে অবমাননা করা। এতে আমরা সিঁদুরে মেঘ দেখছি যে যেভাবে সব আইন বদলে দিচ্ছেন এনারা, দেশটাকে সম্পূর্ণভাবে নিজেদের মতো করে বদলাচ্ছে, নাম বদলাচ্ছে, সেরকম ভাবে তারা সংবিধানটাকেও বদলে দেবেন কিনা বা একটা আঘাত হানবেন কিনা এই উচ্চ ন্যায়ালয়ের প্রতি। কেননা উপরাষ্ট্রপতি হিসাবে ওনার কিন্তু পলিসি ম্যাটার, পলিটিক্স বা জুডিশিয়াল ম্যাটারসে কমেন্ট করা ওই চেয়ারে বসে একেবারে অনুচিত। তার জন্যই কিন্তু ওনার ইস্তফা আমরা দাবি করছি যে থাকার কোনো অধিকার নেই। আমি এই প্রসঙ্গে আলোচনায় আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। নমস্কার, শুরু করছি বাংলা বলছে। শীর্ষ আদালতকে নিয়ে, বিচার ব্যবস্থাকে নিয়ে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তার বক্তব্য, সংবিধানের 142 ধারাকে কাজে লাগিয়ে নিউক্লিয়ার মিসাইল ছুটছে সুপ্রিম কোর্ট। আমরা অতীতেও দেখেছি যে একদিকে সংসদ অর্থাৎ লেজিসলেচার এবং আরেকদিকে জুডিশিয়ারি বিচার বিভাগ, তার মধ্যে একাধিক সময় একটা সংঘাতের বাতাবরণ সামনে এসেছে, কিন্তু সমস্ত নজিরকে পিছনে ফেলে দিয়েছে এবারের এই তিক্ততা। উপরাষ্ট্রপতির এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে উঠেছে বিতর্কের ঝড়। আর এখানেই শেষ নয়, আরও এক ধাপ এগিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলছেন যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, এই যে ওয়াকফ আইন এবং ওয়াকফ আইনের পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন প্রান্তে
আমরা যে প্রতিবাদ বিক্ষোভ দেখছি, বেশ কিছু অনভিপ্রেত ঘটনা দেখছি, তার পরিপ্রেক্ষিতে নিশিকান্ত দুবে বলছেন যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জন্য দায়ী নাকি স্বয়ং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির পক্ষ থেকে রয়েছেন অভ্র সেন, বামেদের তরফ থেকে রয়েছেন সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন আইনজীবী শামীম আহমেদ এবং কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য। আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। Article 142 has become a nuclear missile against democratic forces. সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের বিধানসভায় পাশ হওয়া বিলে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলে রায় দিয়েছে। তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি 10টি বিল আটকে বসে থাকার জন্য তাকে তোপ দেগে সুপ্রিম কোর্ট বলেছিল রাজ্যপাল কোনো বিল রাষ্ট্রপতিকে পাঠালে তাকেও 3 মাসের মধ্যে বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। উপরাষ্ট্রপতি প্রশ্ন তুলেছিলেন, রাষ্ট্রপতিকে নির্দেশ দেওয়ার এখতিয়ার কি সুপ্রিম কোর্টের রয়েছে? সুপ্রিম কোর্টকে সুপার পার্লামেন্ট তকমা দিয়ে উপরাষ্ট্রপতি বৃহস্পতিবার বলেছিলেন সংবিধানের 142তম অনুচ্ছেদে দেওয়া সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সমান হয়ে উঠেছে। ধানকারের মন্তব্যে বিতর্ক, সরগরম জাতীয় রাজনীতি। ধানকারের এই মন্তব্যের পর সরগরম জাতীয় রাজনীতি। বিরোধীদের প্রশ্ন, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তি যার রাজ্যসভা পরিচালনা ছাড়া আর কোনো কাজ নেই, তার সুপ্রিম কোর্টের রায়ে প্রশ্ন তোলার কি এখতিয়ার রয়েছে? বিরোধী শিবির ও আইনজীবীদের অভিযোগ, এর আগে অন্য কোনো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে এমন রাজনৈতিক মন্তব্য করতে দেখা যায়নি। जानबूझकर अलग अलग आवाजें आ रही हैं और सुप्रीम कोर्ट को निशाना बनाया जा रहा है, क्योंकि सुप्रीम कोर्ट कई मुद्दों पर कहा है कि जो सरकार ने किया है वो गैर संवैधानिक। রাষ্ট্রপতি এবং রাজ্যপাল হলেন নামমাত্র প্রধান, কিন্তু সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে পাল্টা নিশানা করেছেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। The president acts on the aid and advice of the council of ministers. वो बात सरकार केंद्र सरकार पे जाती है, केंद्र सरकार के काउंसिल ऑफ मिनिस्टर्स पे जाती है। वो एडवाइस करते हैं प्रेसिडेंट को कि क्या करना है। ये प्रेसिडेंट का व्यक्तिगत हक नहीं है, ये धनखड़ जी को मालूम होना चाहिए। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মন্তব্যে অনুপ্রাণিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। তার দাবি, সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট নিজের সীমা অতিক্রম করছে। ওয়াকফ বিতর্কের প্রেক্ষিতে সম্প্রতি দেশের কিছু অংশে ঘটে চলা অস্থিরতার জন্য প্রধান বিচারপতিকেই দায়ী করেছেন ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্ত দুবে। इस देश में धार्मिक युद्ध भड़काने के लिए केवल और केवल सुप्रीम कोर्ट जिम्मेवार है। सुप्रीम कोर्ट अपनी सीमा से बाहर जा रहा है। It is not a question of distancing the party from him, but taking action against him. That is what is required today. Take action against a man who dares to make communal comments against the Supreme Court of India, against the former Chief Election Commissioner of India, attacking the Constitution of India. সংশোধিত আইন সংক্রান্ত মামলায় কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি বিজেপিকে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি না হলেও নিশিকান্ত বিজেপির গুরুত্বপূর্ণ মুখ। রাজনৈতিক মহলের মতে সুপ্রিম কোর্টকে চাপে রাখতেই বিজেপি এ যাত্রায়ও নিশিকান্তকে কাজে লাগাতে চাইছে। বিরোধীরা ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। নিয়মের ত্রুটি দেখিয়ে তা খারিজ করে দেওয়া হয়। ফের প্রস্তাব আনা হবে বলে সিদ্ধান্ত হলেও সংসদে বাজেট অধিবেশনের সময় জগদীপ ধনকরের অসুস্থতার জন্য অনাস্থা প্রস্তাব আনা হয়নি। আইনজীবী মহলের মতে সুপ্রিম কোর্টকে ভয় পাচ্ছে কেন্দ্র, তাই উপরাষ্ট্রপতি 142 নম্বর অনুচ্ছেদটিকে মিসাইলের মতো দেখছেন। গোটা বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা প্রশ্ন তুলছে যে পরোক্ষভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভাও কি ধনকরের এই বক্তব্যের পাশে। কলকাতা টিভি। আমি প্রথমে কাকলিদির কাছেই যাব। কাকলিদি, আমরা দেখেছি এ রাজ্যে রাজ্যপাল থাকাকালীন রাজ্যপাল সংঘাত শিরোনাম হয়ে ওঠাটা প্রায় দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর, যিনি এখন উপরাষ্ট্রপতি, তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আপনারা বারবার প্রশ্ন তুলেছিলেন। এবার উপরাষ্ট্রপতি পদে থেকে জগদীপ ধনকর তিনি সরাসরি যে ভাষায় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অভিযোগে শান দিচ্ছেন, বলছেন যে নিউক্লিয়ার মিসাইল ছুটছে সুপ্রিম কোর্ট এবং 142 ধারা প্রয়োগ করে সুপার পার্লামেন্ট হয়ে উঠছে।
দেখুন, প্রথমেই বিষয়টা হচ্ছে এই ভদ্রলোক জগদীপ ধনকরজি, ওনার কিন্তু একটা অনধিকার চর্চা করার স্বভাব আছে। আপনি যেটা বললেন যে উনি যখন রাজ্যপাল ছিলেন আমাদের রাজ্যে, প্রতিটা বিষয়ে উনি মন্তব্য করতে ভালোবাসতেন, এবং সেটা যতদূর মনে হয় যে মিডিয়া টাইমের জন্য, ওনার নিজের প্রচারের জন্য, এবং সেই প্রচারটা করতে করতে উনি গিয়ে ওই চেয়ারে বসেছেন, রাজ্যসভার চেয়ারম্যান, ভারতবর্ষের এখন উপরাষ্ট্রপতি। সেই জায়গা থেকে তার যে আলংকরিক পোস্ট, এই পোস্টটায় কিন্তু একটা আইনসভার যে আইন প্রণয়ন হচ্ছে এবং সেটা নিয়ে যে উক্তিটা করেছে মহামান্য উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, ওনার কোনো অধিকার নেই ধনকরজির এইটাকে নিয়ে এরকম ভাবে কথা বলার। এটা অনধিকার চর্চা এবং এটা সম্পূর্ণভাবে অনভিপ্রেত। বিচারালয়কে উনি অবমাননা করছেন, কন্টেম্পট অফ কোর্টের মামলায় ওনাকে কিন্তু আমরা বলতে পারি যে ওনার ইস্তফা দেওয়া উচিত। কেননা একটা ওই চেয়ারে বসে, যে চেয়ার থেকে ওনার আইন মেনে, আমাদের সংবিধান মেনে রাজ্যসভা পরিচালনা করার কথা, সেই চেয়ারে বসে তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করার জন্য ওনার কিন্তু ওই চেয়ারে বসার অধিকারটা উনি হারাচ্ছেন। 142 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের যে স্পেশাল পাওয়ার আছে, তাতে তারা এটা করতেই পারেন, তাদের যা মনে হয়েছে সেই মতন। তার উপরে উক্তি করার কোনো অধিকার ধনকরজির নেই। আমি আসবো কাকলিদি আপনার কাছে, আমি অভ্রর কাছে এখানেই আসবো যে অভ্র, সেই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি, তিনি নিউক্লিয়ার মিসাইল ছুঁড়ছে সুপ্রিম কোর্ট, এরকম অভিযোগ করছেন, বলছেন যে 142 ধারা প্রয়োগ করে সুপার পার্লামেন্ট হয়ে উঠছে। এবং এর সঙ্গে নিশিকান্ত দুবে, আমরা দেখেছি জেপি নাড্ডা, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি এর থেকে দলের দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন বৃন্দাকারা তো করলেন, যে দূরত্ব বজায় রাখাটা তো বড় কথা নয়। নিশিকান্ত দুবে, যাকে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বলছেন যে ধর্মযুদ্ধ, গৃহযুদ্ধ, তার দায় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়েছে? নাম্বার 1। নাম্বার 2, একজন প্রাক্তন নির্বাচন কমিশনার, তার সম্প্রদায়টা এখানে বিচার্য হয়ে যাচ্ছে, তিনি তাকে নিশানা করছেন। মৌপিয়াদি, আমার খুব ভালো লাগছে আজকে তৃণমূল কংগ্রেসের একজন নেত্রীর কাছ থেকে এত কথা শুনতে, কারণ তৃণমূল কংগ্রেসের যে সর্বোচ্চ স্তরের নেত্রী ছিলেন, উনি বোধহয় 5 লাখ টাকা কস্ট খেয়েছিলেন ক্যালকাটা হাইকোর্টকে অবমাননা করার জন্য। তারপর চ্যালেঞ্জ না করে চুপিসারে ওই 5 লাখ টাকা কস্টটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়েছিল। যাই হোক, তাদের এত বোধোদয় হয়েছে, সেই জন্য আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু আপনি যে কথাটা বললেন নিশিকান্ত দুবে, আমি একদম ডিরেক্ট আসছি। নিশিকান্ত দুবে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য দল অনুমোদন করে না, ব্যবস্থা নিয়েছে, ক্যাটাগরিক্যালি অনুমোদন করে না। দাঁড়ান বলছি শুনুন না, আমাকে বলতে দিন। নাড্ডাজি নিজের স্টেটমেন্ট দিয়েছেন, পরিষ্কার নিশিকান্ত দুবে যেটা বলেছেন তার ব্যক্তিগত মতামত। দল, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ, 3টে ব্রাঞ্চকেই কিন্তু সমতুল্য মনে করে এবং তাদের একদম সঠিক ইম্পর্টেন্স দেয়। এর বাইরে আর কোনো বক্তব্য হতে পারে না। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে, ক্যাটাগরিক্যাল প্রশ্ন আছে। চম্পাকম দোরাইরঞ্জন কেস 1951 সাল, কি হয়েছিল? যা সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল, অর্ডিন্যান্স এনে, অ্যামেন্ডমেন্ট এনে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে কংগ্রেস সেটা রিভার্ট করেছিল। সরকারি প্রসাদের কেসে আবার 1951 সেম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কিন্তু রিভার্ট করা হয়। গোলকনাথ কেস 1963-67 আবার সেম ভাবে কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনা হয়, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পাল্টে দেয় কংগ্রেস। কেশবানন্দ ভারতী কেসের সময় কিন্তু 1973 এক জিনিস করা হয়। আর সাবানো কেস তো প্রত্যেকে জানে, 1985 সাল, যেখানে সুপ্রিম কোর্ট যা ভার্ডিক্ট দেয় সেটা রাজীব গান্ধী দায়িত্ব সহকারে পাল্টে দেন সংসদে দাঁড়িয়ে। এবং প্রিভি পার্টস কেস 1970 সালে একই কাণ্ড ঘটেছিল। তুমি যখন এতগুলো নিদর্শন দিলে, আমি শুধু এখানে একটা নিদর্শন দিই, সুপ্রিম কোর্টের বিচারপতি কৃষ্ণ আয়ারের নির্দেশে ইন্দিরা গান্ধীর সাংসদ পদ গিয়েছিল। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর সাংসদ পদ যেমনি গিয়েছিল, তাহলে আপনাকে এটাও বলতে হবে এলাহাবাদ হাইকোর্টে যখন পরিষ্কার ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ফ্রডের অভিযোগ আসে এবং কনভিক্টেড অন ইন্দিরা গান্ধী, এবং বলা হয় যে উনি ইলেকশন ফ্রড করেছেন, উনি ইলেকশন লড়তে পারবেন না, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইমার্জেন্সি লাগু করেছিল কংগ্রেস আমাদের দেশে। তাহলে এটা বলতে হবে। আমি শেষ করিনি। আসলে সবকটা
যে স্তম্ভ, সবকটা স্তম্ভকে নিয়ন্ত্রণ করতে পারছো, এখনো পর্যন্ত জুডিশিয়ারিকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করতে পারছো না, সেটাই কাটা হয়ে দাঁড়াচ্ছে। এবং যে কারণে নিশিকান্ত দুবের মতো এলিমেন্ট দিয়ে এই বিষয়গুলো করা হচ্ছে। দাঁড়ান না, আমাকে বলতে দিন, জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, কন্ট্রোল করার প্রশ্নই ওঠে না। আর কপিল সিবাল যিনি বড় বড় জ্ঞান দিচ্ছিলেন, কপিল সিবাল 2022-এ কি বলেছিলেন? নো হোপ লেফট ইন সুপ্রিম কোর্ট। আমি একদম কোট করছি ওনার কথা। আমি তো মনে করি আগে যে আমি এতগুলো কোট করলাম তখন কলকাতা টিভি ছিল না, কিন্তু 2022-এ তো কলকাতা টিভি ছিল। আমি আশা করবো ফাইল থেকে মৌপিয়াদি একটা চিত্র বা এরকম একটা ভিডিও প্যাকেজ বার করে দেবেন যে কপিল সিবালের এই ধরনের মন্তব্যের পর কলকাতা টিভি একটা আলোচনা করেছিল এবং কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছিল সেটাও নিশ্চয়ই কংগ্রেসের প্রতিনিধি বলবেন। আমি জানতে চাই অভিষেক মনু সিংভি যখন কন্টেম্প্ট চার্জ খেলেন এবং সেটা নিয়ে কংগ্রেসের কি বক্তব্য ছিল এবং কলকাতা টিভি সেটা নিয়ে কোনো শো করেছিল কিনা আমি জানতে চাই। there is a fine line, না there is a fine line, আমি এটাই বলছি, আমারও সেম বক্তব্য। ডেফিনেটলি জুডিশিয়ারির ভূমিকার আগেও আমি যেটা প্রথমেই বলছিলাম যে জুডিশিয়ারির অতি সক্রিয়তা নিয়ে স্বয়ং সোমনাথ চট্টোপাধ্যায় তিনি অত্যন্ত ভোকাল ছিলেন। যখন আমরা দেখেছি যে ক্যাশ ফর কোয়ারিজ নিয়ে যখন সাংসদদের ভবিষ্যৎ নির্ধারণের চর্চা চলছে, সেই সময় দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জি তিনি খুব স্পষ্ট একটা অবস্থান নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এটা একদম একদম লেজিসলেচারই এটা স্থির করবে, এখানে সুপ্রিম কোর্টের বা আদালত জুডিশিয়ারির হস্তক্ষেপ সেটা বাঞ্ছনীয় নয়। শুধু তাই নয়, আমরা যখন 2013 সালে দেখেছি যখন টেন্টেড রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যখন নির্দেশ হচ্ছে সেই সময় তারা কারা অর্ডিন্যান্স আনতে সেই সময় দাঁড়িয়ে বা বিচারপতি সৌমিত্র সেনের ইমপিচমেন্ট প্রশ্নে সেখানেও সোমনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য অত্যন্ত স্পষ্ট ছিল। কাজে জুডিশিয়ারি নিয়ে প্রশ্ন থাকা আর জুডিশিয়ারিকে সুপ্রিম কোর্ট পরমাণু অস্ত্র পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ছে আর ধর্মযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই দুটোর মধ্যে তফাৎ আছে। দাঁড়ান, আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও এটা গোলানোর মতো বিষয় নয়। জগদীপ ধনখড় বিজেপির কেউ নন, আপনি আমাকে বিজেপির প্রতিনিধি হিসেবে জিজ্ঞেস করছেন। জগদীপ ধনখড় কিন্তু একটা কনস্টিটিউশনাল। নিশিকান্ত দুবে বিজেপির কেউ, তাহলে ওইটা নিয়ে প্রশ্ন করুন, সেটার উত্তর নিশিকান্ত দুবে কি বিজেপির কেউ? বিজেপির এমপি, আমি সেটা স্বীকার করছি। জগদীপ ধনখড় ডেফিনেটলি জগদীপ ধনখড় যখন রাজ্যপাল হয়েছে, আমার বক্তব্য যখন পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হয়েছেন, টেকনিক্যালি তিনি বিজেপির কেউ নন, কিন্তু তার আগে তার একটা রাজনৈতিক ইতিহাস রয়েছে। হ্যাঁ, তো তাতে কি আছে? নাম্বার 1 তাতে কি আছে? তার মানে আপনি কি আমাদের দেশের কনস্টিটিউশন মানেন না? আমাদের দেশের কনস্টিটিউশন যে কংগ্রেস তো মানে না, বুঝতে পারলাম। না, আমি স্থির করে দেব না, আমি জিজ্ঞেস করছি মৌপিয়াদি আপনাকে, কনস্টিটিউশন এই প্রভিশনগুলো দিয়েছে কিনা? আজকে কাকুলিদি ধরুন তৃণমূলের সদস্য, পরবর্তীকালে তৃণমূল যদি ওনাকে নমিনেট করে কোনো গভর্নরের পোস্টে, তখন আমি বলবো আমি বলে দিচ্ছি আমাদের নিদর্শন রয়েছে। একটা জিনিস সময় মনে রাখতে হবে অভ্র, এই সোমনাথ চট্টোপাধ্যায় যখন 2008 সালে যখন অনাস্থা ভোটের প্রসঙ্গ, যখন ইউপিএ 1 পড়ে যাওয়ার সম্ভাবনা, সেই রকম সময়ে দাঁড়িয়ে সোমনাথ চট্টোপাধ্যায় মনে করেছিলেন যে স্পিকারের পদটা দলের পদের ঊর্ধ্বে, দলীয় অবস্থানের ঊর্ধ্বে, এবং যে কারণে তিনি স্টিক করেছিলেন তার অবস্থানে, এবং সেই কারণে তাকে তার দলের কাছ থেকে পিউনিটিভ অ্যাকশনের মুখোমুখি হতে হয়। কাজে আইডিয়ালি তুমি যে সংবিধানের কথা বলছো, সংবিধান অনুসারে এটাই এক্সপেক্টেড যে যখন একটা সাংবিধানিক পদে কেউ বসবেন সেই সময় দাঁড়িয়ে তিনি সমস্ত রকম তার ইডিওলজির ঊর্ধ্বে উঠবেন। তিনি সাংবিধানিক ভূমিকায় মৌপিয়াদি আপনি একদম সাংবিধানিক ভূমিকায় তিনি পালন করবেন, সেটা করছেন জগদীপ ধনখড়। কোন জায়গাটা গুলিয়েছেন আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তিনি করছেন, জগদীপ ধনখড় করছেন সেটা। আপনি গুলিয়েছেন বা গোলানোর চেষ্টা করছেন, কোন জায়গাটা গোলাচ্ছেন আমি বলে দিচ্ছি, আমাকে কাইন্ডলি বলতে দিন, আমি রিকোয়েস্ট করছি। আপনি লোকসভার স্পিকারের কথা বললেন এবং জগদীপ ধনখড় লোকসভার স্পিকার নয়, রাজ্যসভার। এইবার রাজ্যসভার স্পিকার কিভাবে সিলেক্টেড হন এবং লোকসভার স্পিকার কিভাবে ইলেক্টেড হন, দুটোর প্রক্রিয়া আলাদা। আপনি বলে দিতে পারেন না। রাজ্যসভার চেয়ারপারসন তিনি তার দলীয় অবস্থান বা দলীয় অবস্থান থাকতেই পারে না, কাজ করবেন। তিনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তার দলীয় অবস্থানের প্রশ্ন আসছে কোথা থেকে? তার ভূমিকা আমারও তো এই বক্তব্য, আপনি তাহলে গুলিয়ে দিচ্ছেন কেন? আপনি গুলিয়ে দিচ্ছেন কেন? গোলাচ্ছ তুমি, গোলানোর চেষ্টা করছো, পারছো না। একদম গোলাচ্ছি না, আপনি গোলাচ্ছেন, আপনি গোলাচ্ছেন। আমি পারছি না, আপনি সেটা মানুষের উপর গোলানোর চেষ্টা করছো, পারছো না। হ্যাঁ ঠিক আছে, আমি পারছি না, আমি অক্ষম, আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, আমাকে বলতে তো দিন। অক্ষম একটা মানুষকে বলতে দিন অ্যাট লিস্ট। জাস্টিস দীপক মিশ্রা, জাস্টিস রঞ্জন গগৈ, অরুণ মিশ্রা, ডিওয়াই চন্দ্রচূড়, আব্দুল নাজির, এরা কারা? এরা আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস ছিল। একের পর এক এদেরকে ক্রিটিসাইজ করেছে কংগ্রেস, তখন আপনারা কোথায় ছিলেন? এটা করা যায়? করা যায় না। আমি বলছি, সিপিএম এর কথাও বলছি, যখন এডিএম জাবলপুর কেসে 1976 সালে
পরিষ্কার ক্রিটিসাইজ করা হলো সুপ্রিম কোর্ট ভার্ডিক্টকে, তখন সেই নিয়ে আপনারা তো একটা কথা বলেননি। আমি অযোধ্যা ভার্ডিক্টে আমি এক লাইনে শেষ করছি। 2019 অযোধ্যা ভার্ডিক্টের সময় যখন ক্রিটিসাইজ করলো সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, তখন আপনারা কোথায় ছিলেন? ইনফ্যাক্ট জাকিয়া জাফরি কেসে যখন ক্রিটিসাইজ করলো, তখন আপনারা কোথায় ছিলেন? সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ক্রিটিসাইজ করাটা নিয়ে কথা হচ্ছে না, যেভাবে করা হচ্ছে। এক সেকেন্ড, আমি কাকলিদি রেসপন্ড করতে চান। কাকলিদি, আমি বলছি যে একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, তার মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন কেস নিয়ে পাণ্ডিত্য দেখাবার তো কোনো জায়গাটা নয়। ওটা আমার উপর যে আসনে, সাংবিধানিক যে আসনে উনি যখন কথা বলেছেন, আমি বলিনি, ভারতীয় জনতা পার্টির স্বভাবটাই হচ্ছে ডিস্টার্ব করা। যার কথা আপনারা বললেন ঝাড়খণ্ডের সাংসদ সবসময় ডিস্টার্ব করে, ও সবসময় ডিস্টার্ব করে, সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর যে সময় থাকুক না তাও ডিস্টার্ব করে। আমি যেটা বলছি যে উনি কতগুলো নাম বললেন এবং কতগুলো বিচারপতির নাম বললেন যে তাদেরকে ডিস্টার্ব করা হয়েছে, কিন্তু সাংবিধানিক চেয়ারে বসে যখন উনি উপরাষ্ট্রপতি, উনি তখন কিন্তু কখনোই এই বিচারালয়ের যে কর্মপদ্ধতি সেটাকে ক্রিটিসাইজ করা মানে সংবিধানকে অবমাননা করা। এতে আমরা সিঁদুরে মেঘ দেখছি যে যেভাবে সব আইন বদলে দিচ্ছেন এনারা, দেশটাকে সম্পূর্ণভাবে নিজেদের মতো করে বদলাচ্ছে, নাম বদলাচ্ছে, সেরকম ভাবে তারা সংবিধানটাকেও বদলে দেবেন কিনা বা একটা আঘাত হানবেন কিনা এই উচ্চ ন্যায়ালয়ের প্রতি। কেননা উপরাষ্ট্রপতি হিসাবে ওনার কিন্তু পলিসি ম্যাটার, পলিটিক্স বা জুডিশিয়াল ম্যাটারসে কমেন্ট করা ওই চেয়ারে বসে একেবারে অনুচিত। তার জন্যই কিন্তু ওনার ইস্তফা আমরা দাবি করছি যে থাকার কোনো অধিকার নেই। আমি এই প্রসঙ্গে আলোচনায় আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে।